হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মির্জা ফখরুল অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেছেন। অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচে নেওয়া হয়। আজ সোমবার অসুস্থ বোধ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, একটা দুঃসংবাদ, কিছুক্ষণ আগের খবর। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল। এই খবরে বলা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকালে হঠাৎ অসুস্থ অনুভব করলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে অধ্যাপক ডক্টর NAM মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে বিএনপি মহাসচিবকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী এই তথ্য নিশ্চিত করেছেন। গত সপ্তাহে বেশ ব্যস্ত সময় কাটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় বইয়ের মোড়কও উন্মোচন করেছেন তিনি। সেখানে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি এতটাই অসুস্থ যে তা জানলে আপনি ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। কিন্তু এখন এখানে মেন বিষয় হচ্ছে এই বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এত অসুস্থ, তাকে নিয়ে কেন মিডিয়া কথা বলতেছে না এবং তাকে নিয়ে কেন কেউ কথা বলতেছে না। এইবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য আমরা খুঁজে পেয়েছি যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব বিএনপির এই নেতা মির্জা ফখরুল রহমানের বর্তমান অবস্থা কেমন, তার কি রোগ হয়েছে এবং তিনি বর্তমান কোথায় আছেন। সেই ভিডিও ফুটেজটি আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা, ধৈর্য ধরে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রাষ্ট্রপতি একজন সাধারণ ছাত্রনেতা থেকে উঠে এসে দেশের সর্বোচ্চ ক্ষমতার চেয়ার রাষ্ট্রপতির আসনে বসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই রাষ্ট্রপতির আসনটি মির্জা ফখরুল ইসলাম এমনি পাননি। তার যোগ্যতা বলেই তিনি এই চেয়ারে বসেছেন। যেহেতু বিএনপি সরকার দলীয় প্রধান তাকে রাষ্ট্রপতির মনোনয়ন দিয়েছেন, সেহেতু তিনি যে রাষ্ট্রপতি হবেন এটাই বলা বাহুল্য। কারণ গতানুগতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেখেছি সরকার দল যাকে রাষ্ট্রপতি নির্বাচন করেছেন তিনি রাষ্ট্রপতি হয়েছেন। তেমনি সংসদীয় রাজনৈতিক প্রেক্ষাপটে মির্জা ফখরুলের দীর্ঘ অভিজ্ঞতা ও যোগ্যতায় তাকে আজকের এ সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো ছাত্র রাজনীতি থেকে উঠে আসা কে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাছাড়া তার শিক্ষাগত যোগ্যতা, সংক্ষিপ্ত জীবনী ও রাজনৈতিক জীবনের জেল জুলুম ও সংগ্রামের বিবরণী তুলে ধরব আজকের এই ভিডিওটিতে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী। তিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফাতেমা আমিন। শিক্ষাজীবনে মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সে সময় মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সদস্য ছিলেন এবং সংগঠনটির SM হল শাখার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 1969-এর গণঅভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। এরপর 1972 সালে BCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন। পরবর্তী সময় বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন। অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন নিরীক্ষক হিসেবে কাজ করেছেন। 1979 সালে জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী S.A. বারীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পান। 1982 সালে হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বারী পদত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।
বাড়ি পদত্যাগ করার পর মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশায় ফিরে যান। এ সময় তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগদান করে ১৯৮৬ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। ১৯৮৬ সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হন। জেনারেল এরশাদের সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে যখন দেশব্যাপী আন্দোলন চলছে, তখন মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন। ১৯৯২ সালে মির্জা ফখরুল বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতির দায়িত্ব পালন করেন। মির্জা ফখরুল ১৯৯১ সালে পঞ্চম ও ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচন করে পরাজিত হলেও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেনকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছর নভেম্বরে বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় তাকে কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পরবর্তী সময়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। এরপর মির্জা ফখরুল ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই সাথে ঠাকুরগাঁও ১ ও বগুড়া ৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন এবং বগুড়া ৬ আসনে নির্বাচিত হন। পরবর্তীকালে শপথ গ্রহণ না করায় নির্বাচন কমিশন তার আসনটি শূন্য ঘোষণা করে এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২/৩ আসনে জয়ী হয়ে বিএনপি নতুন সরকার গঠন করলে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৯ সালের ডিসেম্বরে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হন। এই পদটিতে এর আগে তারেক রহমান বহাল ছিলেন। তারেক রহমান এ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান পদ লাভ করেন। একই সময়ে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং মির্জা ফখরুল বিরোধী দলীয় মুখপাত্র হিসেবে গণমাধ্যমে পরিচিতি পান। ২০১১ সালের ২০ মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করার পর দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করেন। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা এই মনোনয়ন নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ বলেন বিএনপির গঠনতন্ত্রে ভারপ্রাপ্ত মহাসচিবের কোনো বর্ণনা নেই। কিন্তু বেগম খালেদা জিয়া ২০১১ সালের ২১শে মার্চ সৌদি রাজপরিবারের আমন্ত্রণে সৌদি আরবে যাওয়ার আগ মুহূর্তে মির্জা ফখরুলকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করে গেলে এই সংক্রান্ত বিভ্রান্তির অবসান ঘটে। ২০১৬ সালের ১৯ মার্চ দলটির ষষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল মহাসচিব হিসেবে নির্বাচিত হন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত জীবনে রাহাত আরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ২ মেয়ে রয়েছে। রাহাত আরা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ও বর্তমানে ঢাকার একটি বীমা প্রতিষ্ঠানে কর্মরত। তার বড় মেয়ে মির্জা শামারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত আছেন। ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি বর্তমানে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। মির্জা ফখরুল তার এই আজকের পজিশনে আসতে আওয়ামী লীগের আমলে বহুবার কারাবরণ ও জেল জুলুমের শিকারও হয়েছেন। তবু জেল থেকে বের হয়ে আবারও রাজপথে অগ্নি ছড়া কণ্ঠে অন্যায়ের বিপক্ষে কথা বলে গেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি যখন একেবারে কোণঠাসা, কোনো নেতাই যখন কথা বলতে পারত না, তখন একমাত্র মির্জা ফখরুলের নেতৃত্বে সারা দেশে বিএনপি সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়েছে। সে কারণে বিএনপি দলটির কার্যনির্বাহী সদস্যরাও তার সম্মানস্বরূপ দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি রাষ্ট্রপতির চেয়ারটিতে তাকে বসিয়েছে। তো বন্ধুরা, আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। শেখ হাসিনার ১৫ বছরের ভয়াল স্বৈরাচারের পতন হতে না হতেই কি দেশে নতুন আরেক স্বৈরাচারের জন্ম হবে? সদ্য ক্ষমতায় বসে কি পুরনো মিত্রদের পিঠে প্রকাশ্য দিবালোকে ছুরি মারতে শুরু করেছে বিএনপি? যে জামায়াত শিবির বুকের তাজা রক্ত দিয়ে জুলাই বিপ্লবে সামনের সারিতে দাঁড়িয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করল, আজ ক্ষমতার মসনদে বসেই তাদেরকেই কেন রাজনীতি থেকে চিরতরে মুছে ফেলার ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি? মির্জা ফখরুলের একটি ভয়ঙ্কর ঘোষণায় আজ থমথমে পুরো দেশের রাজনীতি। তবে কি নতুন স্বাধীন হওয়া দেশ আবারও এক বিভীষিকাময় সংঘাতের দিকে এগিয়ে চলেছে? সবাই যখন ভেবেছিল দীর্ঘ আন্দোলনের পর এবার হয়তো দেশের রাজনীতিতে একটি সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরে আসবে, ঠিক তখনই বিনা মেঘে বজ্রপাতের মতো এক অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়ে বসলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে তিনি প্রকাশ্যেই জামায়াত ইসলামীকে টার্গেট করে এমন এক বিষোদ্গার করেছেন যা দেশের প্রতিটি বিবেকবান মানুষকে হতবাক করেছে।
জামায়াতকে উদ্দেশ্য করে তিনি অত্যন্ত দাম্ভিকতার সাথে বলেন, দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিয়ে যেতে চায় কিনা সেই চিন্তা আমাদের করতে হবে। তাদের যে অতীত ইতিহাস আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায় সেভাবে আমাদের কাজ করতে হবে। লক্ষ্য করুন তার এই ভয়ঙ্কর কথাগুলোর দিকে। পুরোপুরি নির্মূল করা যায়, এই একটি শব্দ গত 15 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা বিরোধী দলের উপর, বিশেষ করে জামায়াতের উপর প্রয়োগ করার চেষ্টা করে এসেছে। শেখ হাসিনা দিনের পর দিন স্বপ্ন দেখেছেন জামায়াতকে বাংলার মাটি থেকে মুছে ফেলার। শীর্ষ নেতাদের প্রহসনের বিচারে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করেছেন, আয়নাঘরে বন্দি করে রেখেছিলেন অমানবিক নির্যাতনের মাধ্যমে। কিন্তু শেখ হাসিনা কি পেরেছেন জামায়াতকে নির্মূল করতে? পারেননি। বরং ধ্বংসস্তূপের ভেতর থেকে ফিনিক্স পাখির মতো নতুন শক্তিতে, নতুন উদ্যমে জেগে উঠেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আর আজ যখন ছাত্র জনতা রক্তের বিনিময়ে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এবং বিএনপি ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে, তখন তারই একসময় রাজপথের মিত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে সেই একই নির্মূল করার হুঙ্কার। ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে কি তাহলে আওয়ামী লীগের সেই স্বৈরাচারী প্রেতাত্মা বিএনপির ঘাড়ে ভর করেছে? প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে বিএনপির এই মাথা খারাপ অবস্থা কেন? কেন তারা দীর্ঘদিনের পরীক্ষিত মিত্রকে হঠাৎ করে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চাইছে? এর পেছনের মূল কারণটি হলো ভয় এবং ক্ষমতা হারানোর চরম আতঙ্ক। গত জুলাই বিপ্লবে সাধারণ জনতার পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা যেভাবে রাজপথে বুকে রক্ত ঢেলে দিয়েছে, পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, তা দেশের সাধারণ মানুষের মনে এক বিশাল আস্থার জায়গা করে নিয়েছে। শুধু তাই নয়, বিপ্লবের পর দেশজুড়ে বন্যাসহ যে কোনো জাতীয় সংকটে জামায়াতের পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং নিঃস্বার্থ ভূমিকা সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। মানুষ এখন একটি সৎ, যোগ্য এবং আল্লাহভীরু নেতৃত্ব খুঁজছে। দেশের মানুষ আর কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ বা দখলদারদের ক্ষমতায় দেখতে চায় না। আর ঠিক এই জায়গাতেই সাধারণ মানুষের আস্থার অবিসংবাদিত প্রতীক হয়ে উঠেছে জামায়াত। এই আকাশচুম্বী জনসমর্থন দেখেই ক্ষমতায় থাকা বিএনপি বুঝতে পারছে, যদি দেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়, তবে জামায়াতের এই জনপ্রিয়তার জোয়ারের কাছে তারা টিকতে পারবে না। তারা ভয় পাচ্ছে যে মানুষ যদি যোগ্য নেতৃত্ব বেছে নেয়, তাহলে তাদের চিরাচরিত লুটপাট আর দখলদারিত্বের রাজনীতির চিরতরে অবসান ঘটবে। তাই নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই তারা এখন জামায়াতকে নির্মূল করার মতো ঘৃণ্য এবং অগণতান্ত্রিক পথ বেছে নিয়েছে। কিন্তু মির্জা ফখরুলের এই ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের পর এবার আর বিন্দুমাত্র ছাড় দেয়নি জামায়াত ইসলামী। দীর্ঘ 15 বছর ধরে যারা জিল, জুলুম, অত্যাচার আর ফাঁসির দড়িকে পরোয়া না করে টিকে আছে, তারা যে কেবল ক্ষমতার দম্ভের ধমক শুনেই মাঠ ছেড়ে পালাবে, এমনটা ভাবা ছিল বিএনপির চরম রাজনৈতিক বোকামি। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত শান্ত কিন্তু ইস্পাত কঠিন ভাষায় এর জবাব দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আর সহ্য করা হবে না। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে ফখরুলকে স্মরণ করিয়ে দিয়েছেন যে এই ধরনের উস্কানিমূলক কথা কোনো সুস্থ রাজনীতির ভাষা হতে পারে না। জামায়াত আমিরের দেয়া বার্তাটি ছিল অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, যারা মিত্রের মুখোশ পরে পেছন থেকে ছুরি মারতে চায়, তাদের আসল চেহারা জাতি আজ চিনে ফেলেছে। কোনো দল যখন আদর্শ, যুক্তি এবং নৈতিকতা দিয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করতে ব্যর্থ হয়, ঠিক তখনই তারা এমন উস্কানিমূলক এবং নির্মূলের রাজনীতি শুরু করে। জামায়াতের এই পাল্টা হুঙ্কারে যে ক্ষমতার অহংকারে থাকা বিএনপির হাইকমান্ডের ভেতরে রীতিমতো কম্পন সৃষ্টি হয়েছে, তা আজ চারপাশের রাজনৈতিক পরিস্থিতি দেখলেই বোঝা যায়। জামায়াত স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা শান্তি চায়, কিন্তু এর মানে এই নয় যে তারা দুর্বল। শুধু কথার লড়াই নয়, মির্জা ফখরুলের এই নির্মূল প্রজেক্টের প্রভাব ইতিমধ্যেই রাজপথে পড়তে শুরু করেছে। কেন্দ্র থেকে জামায়াতকে নির্মূলের ডাক দেওয়ার পরপরই সারা দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পেশি শক্তির মহড়া। গোপালগঞ্জে সম্প্রতি যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, সেখানে ছাত্রদলের ক্যাডাররা জামায়াত এবং শিবিরের কর্মীদের উপর বর্বর হামলা চালিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রতিটি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে এখন ছাত্র দলের একচ্ছত্র আধিপত্য কায়েমের চেষ্টা চলছে। তারা চাইছে পুরনো আমলের সেই হল দখল, সিট বাণিজ্য আর টেন্ডার বাজির রাজনীতি আবার ফিরিয়ে আনতে। যে ছাত্র জনতা এবং শিবিরের কর্মীরা জুলাই আগস্টের সেই ভয়াল দিনগুলোতে পুলিশের টিয়ার শেল আর স্নাইপারের গুলির সামনে দাঁড়িয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছিল, আজ ক্ষমতার মদদপুষ্ট হয়ে তাদেরকেই বেছে বেছে টার্গেট করা হচ্ছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিএনপি মনে করছে ক্ষমতায় থাকার সুবাদে
পেশি শক্তি আর রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তারা আদর্শবাদী এই ছাত্র শক্তিকে দমিয়ে রাখবে। কিন্তু তারা একটি বড় সত্য ভুলে গেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোনো ভাড়াটে আনা ক্যাডার বাহিনী নয়, তারা একটি সুনির্দিষ্ট আদর্শের উপর প্রতিষ্ঠিত, যারা স্বৈরাচারী হাসিনার বুলেটের সামনে বুক পেতে দিতেও দ্বিধা করেনি। তাদের লাঠি আর আমদা দিয়ে ভয় দেখানো কখনোই সম্ভব নয়। জামায়াত বারবার প্রমাণ করেছে তারা দেশের জন্য, দশের জন্য রাজনীতি করে। তারা চায় না নতুন বাংলাদেশে আবারও কোনো ভ্রাতৃত্বঘাতী সংঘাত হোক, রক্ত ঝরুক। তারা দেশের মানুষের কথা ভেবে, একটি সুন্দর ভবিষ্যতের কথা ভেবে এখনও চরম ধৈর্য ধারণ করে আছে। কিন্তু ধৈর্যেরও একটি সীমা আছে। যখন সেই বাঁধ ভেঙে যাবে তখন পালানোর পথ খুঁজে পাবে না এই দখলদারেরা। বাংলাদেশের মানুষ আজ অনেক বেশি সচেতন। তারা নিজ চোখে দেখেছে 15 বছরের প্রবল পরাক্রমশালী স্বৈরাচার কিভাবে চোখের পলকে ধুলোয় মিশে যায়। এখন ক্ষমতায় বসে বিএনপি যদি নিজেদের ভুল সংশোধন না করে, যদি তারা জামায়াতকে দিয়ে এই নোংরা নির্মূলের খেলা বন্ধ না করে, তবে এদেশের জনগণই তাদের উপযুক্ত শিক্ষা দেবে, এমনটাই মনে করছে জামায়াত ইসলামী। দম্ভ আর অহংকার করে গিয়ে কোনোদিন ইতিহাসের পাতায় টিকতে পারেনি, আগামীতেও পারবে না। ভোট ইঞ্জিনিয়ারিং করে বা পেশিশক্তি দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার স্বপ্ন এদেশের মানুষ আর কখনো পূরণ হতে দেবে না। মির্জা ফখরুলের এই আচরণের পর দেশের রাজনীতিতে এখন নতুন মেরুকরণ শুরু হয়েছে। রাজপথের বন্ধুদের রক্তের উপর পাড়া দিয়ে তাদের আত্মত্যাগকে অস্বীকার করে যে ক্ষমতা ধরে রাখার চেষ্টা চলছে, তার পরিণতি দেশের জন্য কখনোই মঙ্গলজনক হতে পারে না। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন ফখরুল সাহেবের উচিত তার এই অরাজনৈতিক এবং অধ্যত্বপূর্ণ মন্তব্যের জন্য জাতির কাছে এবং জামায়াতের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। দর্শক, আপনারা কি মনে করেন? ক্ষমতার দম্ভে বিএনপি এই জামায়াত নির্মূলের হুমকির পর জামায়াতের আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? তাদের কি এখনও ঐক্যের আশা রেখে ধৈর্য ধারণ করা উচিত, নাকি রাজপথে নিজেদের শক্তির প্রমাণ দিয়ে এই অধ্যত্বের জাত ভাঙা জবাব দেওয়া উচিত? মির্জা ফখরুলের কি উচিত তার এই ভয়ঙ্কর ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে যান। দর্শক, একটা দুঃসংবাদ। কিছুক্ষণ আগের খবর, হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল। এই খবরে বলা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকালে হঠাৎ অসুস্থ অনুভব করলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন। শায়রুল কবির জানান, গতকাল বিএনপি মহাসচিব চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ অনেকটা সুস্থ অনুভব করছেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি খুব কাছ থেকে দেখেছি, বেশ কয়েক মাস আগে অবশ্য ব্যাংককে একটি রেস্টুরেন্টে একসাথে খাওয়া দাওয়া করেছি। তখনই আমার কাছে মনে হয়েছে যে তিনি অসুস্থ, এবং অসুস্থতাজনিত কারণেই তিনি সিঙ্গাপুর, ব্যাংককে এসেছেন, চিকিৎসা নিয়েছেন। একটা অসাধারণ মানুষ। বিএনপিতে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অনুপস্থিতিতে বাংলাদেশে এই কঠিন আন্দোলন, 15 বছরের আন্দোলনের পুরো ধকলটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর একা বহন করেছেন। দলকে সামলানো, দলকে এগিয়ে নেওয়া, তারপরে দলের অবস্থান ঠিক রাখা, প্রতিপক্ষকে মোকাবেলা করা, এমন চমৎকারভাবে এরকম আমি দেখি না। যেভাবে এতভাবে প্রভোগ করেছে ওবায়দুল কাদের, তো প্রায় বলতেন না যে পালাবো না, দরকার হলে ফখরুল সাহেবের বাসায় যাব, কি জায়গা দেবেন, তারপরে ঠাকুরগাঁয়ে বাড়ি আছে না, প্রতিটা বক্তব্যে খেয়াল করেছেন। এখনো দেখেন যে 5ই আগস্টের আগে ধারাবাহিকভাবে, বিশেষ করে 28শে অক্টোবর সেই উত্তাল আন্দোলনের সময়, নির্বাচনের আগে, এমন কোনো দিন নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কটাক্ষ করে, তাচ্ছিল্য করে তিনি কথা বলেননি। শুধু তাই না, এই মানুষটাকে এই শেষের দিকে পরপর 2বার আটক করেছে, অ্যারেস্ট করেছে, কারাগারে পাঠিয়েছে। এবং কারাগারে এমন একটা পরিস্থিতি, তিনিও সাবেক মন্ত্রী, কিন্তু প্রথমে তাকে রাখা হতো সাধারণ কয়েদিদের সেলে, যেখানে কোনো সুযোগ সুবিধা নেই, খুবই খারাপ অবস্থার মধ্যে থাকতো। তারপরে আবেদন করার পরে, তারপর কয়েকদিন পরে তাকে ডিভিশন দেওয়া হতো। অথচ আওয়ামী লীগের এই যে এখন যে চোরগুলো আছে, সবগুলোই একেবারে ডে 1 থেকে তারা ঢোকা মাত্রই ডিভিশনে আছে। দেখেন না এখন কেমন ফুরফুরে মেজাজে আদালতে আসা যাওয়া করে, রিমান্ডে যায়। এইরকম রিমান্ড ওনাদের ভাগ্যে কি জুটেছিল? বিএনপির ভাগ্যে রিমান্ড একটা আতঙ্ক ছিল। এই যে হারুনের ভাতের হোটেল বলা হতো, এটা কি মানুষের বাচ্চা?
যেভাবে নির্যাতন করতো তার টিম, আর এখন দেখেন কি রিমান্ড বলেন, কি আদালত বলেন, কি কারাগার বলেন, একেবারে ফকফকা, কোনো রকম টর্চার নেই, কিছু নেই, জিজ্ঞাসাবাদ এই, তাতেই ওনারা অতিষ্ঠ। ওরে বাপরে, এক একজনের মানে কি সব মানে তাদের অবশ্য এখন সামাল দিয়ে তারা কাটায় উঠছেন। যাই হোক, কথা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত শীর্ণকায় অসুস্থ শরীর নিয়ে তিনি আন্দোলন সংগ্রাম করে গেছেন। কখনো তার মুখ দিয়ে অভদ্রচিত কোনো আচরণ নেই, কোনো কথা নেই। প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করছেন, বক্তব্য রাখছেন ভদ্রভাবে, সম্মান দিয়ে সমালোচনা করছেন। বিএনপির মতন দলে আর আওয়ামী লীগের মতন দলে তো আসলে যা অবস্থা, এখানে তো কোনো ভদ্রলোকের বাসা হইতে পারে না, কিন্তু সেই জায়গাটায় কিন্তু তিনি প্রমাণ করছেন যে ভদ্রতা দিয়ে, শালীনতা দিয়ে রাজনীতি করা যায়, কি সরকারি দল কি বিরোধী দল। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইরকম মানুষ বিএনপিতে কয়েকজন আছে বলেন? হাতে গোনা কয়েকজন, তার মধ্যে তিনি একজন। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে কয়েকটা অনুষ্ঠানে কিন্তু তিনি যাননি, সম্ভবত তার শারীরিক অসুস্থতার কারণে। তো তিনি দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসুক এবং রাজনৈতিক একটা এখনো বলা যায় যে ক্রান্তিকাল চলছে, যতক্ষণ না পর্যন্ত একটা নির্বাচনের মধ্য দিয়ে রেগুলার গভর্নমেন্ট ক্ষমতায় না বসছে এবং বাংলাদেশের যেই একটা শাসনতন্ত্র বা সংবিধান, সেটাকে সত্যি একটা গণতান্ত্রিক সংবিধানের রূপ দেওয়া দরকার, যাতে আর কেউ ক্ষমতায় সেটাকে নস্যাৎ না করতে পারে। সেরকম একটি রূপান্তর ঘটানো, একটা নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির ক্ষমতায় আসা, এই পর্বটা এখনো বাকি আছে। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবশ্যই সুস্থ থাকতে হবে এবং তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, সেটাই দর্শক সবার প্রত্যাশা। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হবে, এডিটর সাহেব ব্যান্ড পার্টি বাজান, পত্রিকায় নিউজ আসছে মির্জা ফখরুল কনফার্ম হয়ে গেছে। কে কইছে? একাধিক স্ট্যান্ডিং কমিটির মেম্বার কনফার্ম করেছে, সেটাও নাকি তারেক রহমান কনফার্ম করেছে, নিউজে করছে। বিএনপি আনুষ্ঠানিক বিবৃতি দিছে, দেয় নাই। তারেক রহমানের উপরে তো স্ট্যান্ডিং কমিটি দায়িত্ব দিছে, 12 তারিখ আনুষ্ঠানিক ঘোষণা দিবে, এটা বিএনপি বলছে। আগে ঘোষণা আসুক, তারপরে প্রচার করেন। বিবিসি নিউজ করেছে কে হচ্ছে রাষ্ট্রপতি এটা শুধু প্রধানমন্ত্রী জানে, আর বাংলা মিডিয়া জেনে গেছে। বাংলা মিডিয়াগুলো মুখে আছে মির্জা ফখরুলের প্রেসিডেন্ট বানানোর জন্য। হয়তো তারেক রহমান এর মধ্যে ঠিক করে ফেলেছে, হয়তো হইতেও পারে যে মির্জা ফখরুলই ঠিক করেছে, কিন্তু এটা আপনি কনফার্ম হইতে পারেন না। তো বিএনপির মন্ত্রিসভায় কে আসতেছে এটা শপথ নেওয়ার আগে পর্যন্ত কেউ জানতো না, বিএনপিরও কেউ জানতো না। আর প্রেসিডেন্টের নাম জাইনে ফেললো, বাপরে তালে বড় এসে গেছে। অবাক লাগতেছে না? সংবাদ মাধ্যমগুলোর এই অতিরিক্ত উৎসাহ আরো বেশি সন্দেহের জন্ম দেয়। বিএনপি নমিনেশন পেপার কিনছে 2টা, মানে 2 জন ক্যান্ডিডেট আছে তাদের। আমি একটা এপিসোড করেছিলাম, সেখানে দেখাইছিলাম যে দলের মধ্যে থেকে রাষ্ট্রপতি নির্বাচন না করে দলের বাইরে থেকে যদি বিএনপি সরকার রাষ্ট্রপতি নির্বাচন করতে চায়, তাহলে প্রফেসর ইউনূস একটা ভালো ক্যান্ডিডেট হইতে পারে। বিএনপির দলের মধ্যে কয়েকজন ক্যান্ডিডেট আছে, ভালো ক্যান্ডিডেট আছে, সকলেই ভালো। মির্জা ফখরুল আছে, মেজর হাফিজ আছে, নজরুল ইসলাম খান আছে। দলের মধ্যে থেকে বাঁচলে এর মধ্যেই হয়তো একজনকে বাঁচবে বিএনপি, এটা আমার বিশ্বাস। কাকে বাঁচতে পারে বিএনপি আসেন একটা আলাপ করে দেখতে পারে। এর পাশাপাশি জামাতের নমিনেশন দিছে একজনকে, এর মধ্যেই অলি আহমেদকে। এটা কেমন হইলো পলিটিক্যালি সেটাও আলাপ করা যাইতে পারে, কারণ রাষ্ট্রপতি পদটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের এটা আলোচনা করা দরকার আছে। আসেন আল্লাহর নামে শুরু করি। প্রথমে আসি মির্জা ফখরুল ইসলাম প্রসঙ্গে। মির্জা ফখরুল ইসলামের পজিটিভ দিক হইতেছে উনি খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছেন। তিনি বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করছেন দীর্ঘ সময় ধইরা। একজন শিক্ষিত, সুদর্শন, এলিট, ছাত্র ইউনিয়ন করা ব্যাকগ্রাউন্ড, মানে তার লেফট ব্যাকগ্রাউন্ড আছে, মানে বুঝেছেন তো। বাংলাদেশের এলিটরা ঠিক যেরকম প্রেসিডেন্ট চায় সেই রকম একজন ব্যক্তি। আসিফ নজরুল তো বলছে মির্জা ফখরুল প্রেসিডেন্ট হইলে সবচেয়ে ভালো হয়। ফোনদের আলো দিল্লি স্টারও তাইলে এটাই চায়, কারণ আসিফ নজরুল যেটা বলে সেটা ফোনদের আলো দিল্লি স্টারের কথা। যাই হোক, মির্জা ফখরুলের প্রেসিডেন্ট হয়ে গেলে বেশ কয়েকটা ঝামেলা পোহাইতে হবে বিএনপিরে। কি কি ঝামেলা? প্রথম ঝামেলা, মহাসচিব কি হবে? একজন মহাসচিব তো বের করতে হবে, উনি তো আর মহাসচিব থাকতে পারবে না। পদাধিকার বলে রিজভী ভাইয়ের হওয়ার কথা, কারণ তিনি একমাত্র সিনিয়র যুগ্ম মহাসচিব। রিজভী ভাইকে
নমিনেশনই দেয় নাই। ওনাদের মহাসচিব বানানো খুবই কঠিন সিদ্ধান্ত হবে বিএনপির জন্য। তার উপরে আছে বয়স্ক আর ইয়াংদের একটা দ্বন্দ্ব আছে বিএনপির মধ্যে। ম্যাডাম গ্রুপ আর ভাইয়া গ্রুপের মধ্যে কে হবে, কোন গ্রুপ থেকে মহাসচিব হবে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কাকে দেওয়া হবে, এটা দলের মহাসচিব পায় সঙ্গত কারণেই। তাই মির্জা ফখরুলকে প্রেসিডেন্ট বানাইলে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের সলিড অ্যান্সার লাগবে। মহাসচিব বানানো নিয়ে তো মহাগ্যাঞ্জাম লাগবে দলের মধ্যে। দলের একটা স্ট্যাটাস কো আছে না, এটা মারাত্মকভাবে ব্যাহত হবে মির্জা ফখরুল যদি প্রেসিডেন্ট হয়ে যায়। মির্জা ফখরুল এলিটের পছন্দ, কিন্তু গণমানুষের মধ্যে জনপ্রিয় না। আমি এটা ভোট করেছিলাম, দেখেছেন তো আগে, এইটা সাহেব দেখান একটু আগেও দেখেছিলাম। প্রেসিডেন্ট হিসেবে মেজর হাফিজ পাইছেন ৭৫,০০০-এর বেশি ভোট, আর মির্জা ফখরুল পাইছে ৯৫,০০০ ভোট মাত্র। মানে বুঝেছেন তো মির্জা ফখরুল কত অজনপ্রিয় নেতা সাধারণ মানুষের মধ্যে। মির্জা ফখরুল সংগঠনের সাধারণ সম্পাদক থাকার টাইমে সংগঠনের কাজ করেন নাই, লুকায় লুকায় থাকছেন, কোনো সিদ্ধান্ত নেয়নি যখন চূড়ান্ত আন্দোলন হইতেছিল, কর্মীদের সাথে যোগাযোগ রাখতেন না। এটা খুবই সাধারণ অভিযোগ ছিল। শুধু তাই না, শমশের মবিন চৌধুরীর সাথে তারেক রহমানের একটা ফোন কল লিক হয়েছিল প্রায় ১২ বছর আগে। তখন বিএনপি মাঠে খিচ্ছে আন্দোলন করিচ্ছে, তখন তারেক রহমান কি বলেছিল মির্জা ফখরুলের নিয়ে শুনেন। এটা হয়তো আজকালকার চ্যানেলম্যানরা জানে না, শুনেন এটা সাহেব শোনান। এটা আমার কথা না, এটা খোদ তারেক রহমানের কথা। তারেক রহমানের মূল্যায়ন মির্জা ফখরুলের নিয়ে শোনান। সমঝোতা হচ্ছে পর্দার আড়ালে। হ্যাঁ, পর্দার আড়ালে সমঝোতা হচ্ছে এবং সমঝোতা হয়ে গেলে আস্তে আস্তে ছাড়া হবে। হঠাৎ কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সমঝোতাতে ছাড়া করছে, ওরা ওদের নিজেদের মতো সমঝোতা করছে। মানে আমাদের কারোর সাথে কি কথা বলছে আপনি কি জানেন এরকম কিছু? আমার জানা মতো কারোর সাথে কথা বলছে না। আজকে তো আলমগীর ভাইরে গিয়েছে, তারা মার্ডার চার্জ দিয়ে দিয়েছে। সেটা তো দিতে হবে, কোন ইনভেস্টিগেশন ছাড়া দিলে সেটা। কিন্তু উনি এইভাবে মানে হাইড অ্যান্ড সিক করছে কেন? পলিটিক্যাল লিডার একজন, পলিটিশিয়ান, তাই না? আলমগীর সাহেব, এটা আমরা একটু পরে যাবো, ম্যাডাম এখানে জন্য বসে আছি, তো এটা কি আলাপ টক টু ইউর মাদার অ্যাবাউট ইট? ওনার ওখানে কথা বলা তো অনেক সমস্যা আছে ফোনে, তো ডিটেল বলা মুশকিল। কিন্তু কথা হচ্ছে এরকম হাইড অ্যান্ড সিক করে তো বরঞ্চ এটা রিপারকেশন তো একটু খারাপই হচ্ছে। এটা তো বলা হয়েছে ম্যাডামকে কয়েকবার, কিন্তু বুঝলাম না, এটা তো ম্যাডাম ইনস্ট্রাকশনেই বুঝে হচ্ছে। আমি যতটুকু বুঝি আর কি। ঠিক আছে, আমার মনে হয় না এরকম কোন কি বোঝাচ্ছে। সে যদি পালিয়ে থাকে, সে আন্দোলনেও নেতৃত্ব দিতে পারবে না, কোন রকম কথা বলতে পারবে না, সে তো চুপ করে হাইড অ্যান্ড সিকই আছে। তো লাভটা কি হচ্ছে? রাজার আরো খারাপ হচ্ছে। তো ডিস্ট্রিক্টের নেতারা কর্মীরা ওরা মার খাচ্ছে আর উনি পালিয়েছে, তো লাভটা কি হচ্ছে তাহলে? মানে এটার বেনিফিটটা কি হচ্ছে? কোনো বেনিফিটটা হচ্ছে না। এই প্রশ্নটা অবশ্য অনেকেই করছে এবং আমি ম্যাডামকেও ২-৩ বার করেছি। ম্যাডামের একটা কথা হলো যে যদি ওরা ধরা পড়ে যায়, এদেরকে ধরে ফেলে, তাহলে কাজ করবে কে মাঠে? তাহলে কাকে দিয়ে আমি কাজ করাবো? উনি কি খুব একটা কাজ করছে? উনি কি খুব একটা কাজ করতে পারছে? কোন ইনস্ট্রাকশন দিচ্ছে? কোন ডিস্ট্রিক্টেই তো কথা বলছে না, কিছু হচ্ছে না, কোন কারো খোঁজ খবরও হচ্ছে না। লাভ হচ্ছে কি? ডিফিকাল্ট টু ফাইন্ড হিম, মানে নো ওয়ান ইজ এবল টু টক টু হিম। উনি যেই চার্জে আছে সেটার জন্য উনি যে ডিসিশন দিবে বা ইনস্ট্রাকশন দিবে সেগুলো তো হচ্ছে না। তো হোয়াটস দ্য ইউজ অফ হাইড অ্যান্ড সিক? শুনিছেন, এর বাইরেও একটা ব্যাপার আছে। প্রেসিডেন্ট পদটা একটা ফাদার লাইক ফিগার, এটা হইতে হয়, ঐক্যের প্রতীক হইতে হয়, এমন মানুষ হইতে হয় যারে বিরোধী দল আস্থায় নেবে। এই পজিশনটারই দরকার হয় সংকটের টাইমে। মির্জা ফখরুল তো বর্তমান বিরোধী দলের উপরে খড়গহস্ত। দেখেন, বলছে ভোট হইলে জামাতের অস্তিত্বই থাকবে না, এনসিপি তো ভোটই পাবে না। হ্যাঁ, এটা অত্যন্ত আক্রমণাত্মক ভবিষ্যৎবাণী। তো উনি তো একটা ইউনিফাইং ফিগার হইতে পারেন না। এখন যদি বিএনপি বানাইতেই পারে। ওনার আর কিছু নাই দেখাইলাম। তারেক রহমানের যে মূল্যায়ন শুনেছেন ওটাই এনাফ। আওয়ামী লীগের জন্য তো ওনার মন কান্দে। উনি বলেন ধানের শীষ আওয়ামী লীগের পাশে আছে, নৌকার পাশে আছে, তাই না? শুনেন, এইটা সে আবার শুনেন। এখন আমাদের যারা এখানে নৌকা করতেন সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে যে আমাদের মূল লক্ষ্যে পড়ায় গেছে, আমরা এখন কি করবো? তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। শুনেছেন? শুধু তাই না, মুজিবের জন্য ওনার পরাণ কান্দে। দেখেন, আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল
দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? যে তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল। এই লোকটাকে এই হাসিনা কত ছোট করে ফেললো যে আজকে তারও মূর্তি নামিয়ে ফেলতে, তার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী। শুনেছেন, খুব ব্যথা পেয়েছেন উনি। হাসিনার জন্য শরীয়দ্দির বডিগার্ডের সমস্যা হইতেছে, তাই উনি দুঃখ একেবারে পরাণ পাগল পারা হয়ে গেছে। ওরে আমার দুঃখ রে, ওরে আমার মনে বড় দুঃখ রে, দুঃখ আমার মনে রে। যাই হোক, বিএনপির আর এক ক্যান্ডিডেট হতে পারে মেজর হাফিজ। উনি বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব আছেন, জিয়ার সাথে সেনাবাহিনীতে ছিলেন। মেজর হাফিজ পাকিস্তান আর্মিতে কমিশন পান, কাকুলে ওনার ট্রেনিং হয় এবং ওনার ট্রেনার ছিলেন স্বয়ং জিয়াউর রহমান। 1971 যুদ্ধ করেন বাংলাদেশের স্বাধীনতার জন্য, পরে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি জিয়াউর রহমানের পিএসও ছিলেন, মানে বুঝেন কতখানি সম্পর্ক। মেজর হাফিজের ভাষ্য মতে জিয়াউর রহমান 1974 ওনার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে, যেটাকে এসিআর বলে, সেইখানে মেজর হাফিজকে সেনাবাহিনীর সর্বোচ্চ দায়িত্ব পালনের উপযোগী করে গড়ে তোলার কথা লিখেছিলেন। ওনারা প্রেসিডেন্ট করলে শুধু একজনকে স্পিকার নিয়োগ দিতে হবে, তাই তো? ইন্টারনাল যে স্ট্যাটাস কো, এটা নষ্ট হবে না। বিএনপির খন্দকার মোশাররফ হোসেন স্পিকার হইতে পারেন। ওনার সভাপতিত্বে এই সংসদ যাত্রা শুরু করেছিল, তো জানেন তো, যেটা বলে স্ট্যাটাস কো, এটা তাহলে নষ্ট হয় না। মেজর হাফিজ সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়, তার স্পিকারকালীন সময় তার ইমেজ আরও বাড়িয়েছে। দেখেন, প্রেসিডেন্ট হিসেবে তার বক্তব্য শুনুন। কোন জাতি এত সাহসী? আমরা সেই জাতি, তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, তাদের এরকম নাগরিক নাই যে উদ্ধত সঙ্গিনের সামনে দুহাত তুলি আবু সাইদের মতো দাঁড়াতে পারবে। শুনেছেন? এবার শুনেন মুজিব সম্পর্কে তার মূল্যায়ন শুনেন। প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন যে পাকিস্তানের আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না, সুতরাং স্বাধীনতা ঘোষণা আমি দেব না। স্বাধীনতা ঘোষণা দেননি, পাকিস্তানের একটা ক্র্যাকডাউন চালালো, লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে উদ্ভ্রান্ত হয়ে পালিয়ে যাচ্ছে, গ্রাম থেকে গ্রামান্তরে পালিয়ে বেড়াচ্ছে। পাক বাহিনী মেশিন গান, মোটর, কামান দিয়ে নিরীহ মানুষ গুলি করে হত্যা করছে। এই সময় যে কোনো জাতি অবদমিত হয়ে যেত, চুপচাপ হয়ে আত্মসমর্পণ করত। এমনই এক মহেন্দ্র ক্ষণে জনগণের পক্ষে মা বোনদের ইজ্জত রক্ষার জন্যে, দেশের মানুষের জীবন রক্ষার জন্যে বিপুল প্রতিরোধ গড়ে তুলেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য। শুনেছেন? তার একটা অভিভাবক সুলভ ইমেজ দাঁড়ায় গেছে। বিরোধী দলের মধ্যেও তার ইমেজ খুবই ভালো, খুবই পছন্দ করে। সংসদে তো সারি উনি যা দেন, সেটা সরকারি দলের লোকদেরকেই দেন। এই যে দেখেন, পার্থরে ইসলামী ব্যাংক প্রসঙ্গে জারি দিছিল, কঠিন জারি দিছিল। হ্যাঁ, এটা উনি আপনার কাছ থেকে কেন জানতে চাইলেন? আপনি তো ইসলামী ব্যাংকের কিছু না। না, আমার আগের বক্তব্যে এই ব্যাপারটা ছিল, যেহেতু উনি রেফার করেছেন, তাই যে এটা একটা ভুল মেসেজ যায় আর কি। আমার ধারণা যে কেউ চাকরি করতে পারে ইসলামী ব্যাংকে, তবে যেহেতু ইসলামী ব্যাংকের কথা ইসলামের একটা অংশ এবং রিবাকে হারাম করা হয়েছে কোরআনে, আই এম শিওর যারা বোর্ডে বসবে তারা ইসলামিক ভ্যালুটা আপহোল্ড করবে, এবং আমার ধারণা ওখানে মনে হয় না কোনো নন মুসলিমের স্থান ওখানে থাকবে, আমার ধারণা যেটা। আমি লক্ষ্য করেছি এই সংসদে অনেক অনুমান নির্ভর কথাবার্তা হয়। বাবু গয়েশ্বরচন্দ্র রায় আপনাকে রেফার করার কোনো কিছুই না, আপনি ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা না, ইসলামী ব্যাংক সম্বন্ধে কোনো ধারণা নাই। এই ব্যাপারে ইসলামী ব্যাংকের গভর্নিং বডির কেউ যদি এখানে থাকে, উনি দাঁড়িয়ে হয়তো বলতে পারতেন, যার এই ব্যাংক পরিচালনা সম্পর্কে যার অভিজ্ঞতা আছে। আর যে বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ, এটা কমিউনাল ইস্যু এখানে রেজ করা হয়েছে। দেখেছেন হাসিনারে কি বলে? দেখেন, আছেন দেখেন, সেটা প্রেসিডেন্ট হয়ে বলতেছে, কিন্তু এইটা দেখেন, শুনেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের শাসন, গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। দেখেছেন, ভারত হাসিনারে আশ্রয় দিছে, এটা নিয়ে উনি কি বলছেন শুনেন। ভারতকে ধন্যবাদ যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগেরা যে এত বড় ভারতের দালাল, দেশের শত্রু, আশ্রয় না দিলে তো আমরা বুঝতে পারতাম না।
সুতরাং এই আওয়ামী লীগের ফেরত আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। আগামী 20 বছরে তারা দেশে আসবে, নির্বাচন করে আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটি কোনো রকমই সম্ভব না। আবার প্রতিবেশী রাষ্ট্র পেশি শক্তি ধরে তাদের বসিয়ে দিবে, কিংবা কোনো একটা সামরিক বাহিনী তাদেরকে বসিয়ে দিবে, এটাও সম্ভব না। আমাদের আস্থা রাখতে হবে জনগণের শক্তির উপরে। আমরা অনেক ভাগ্যবান, 71-এ বীর শ্রেষ্ঠদেরকে দেখেছি, আর 2024 সালে আবু সাইদকে দেখেছি। শুনেছেন, ভারতের কিছু কিছু পলিটিশিয়ান এই কইছে বাংলাদেশকে দখল করে নেব। মিডিয়া তো একেবারে যে ময়ূক টয়ুক আছে না, রিপাবলিক টিভি ইত্যাদি কি আছে না, ওগুলো কয়। তখন উনি কি বলছিলেন এই যে বাংলাদেশ দখল করে নেওয়া প্রসঙ্গে, শুনেন। ভারত কেন আমেরিকা এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। কাম এন্ড ট্রাই। অত্যন্ত দুঃখ লাগে, আমার দেশে পতাকা পড়ানোর তুমি কে? হোয়াট হ্যাভ ইউ ডান? শুনেছেন, 1971-এ ভারত সাহায্য করেছে, অনেকে তো কাইট হয়ে পড়ে যায় যারা মুক্তিযুদ্ধ করে, কিন্তু উনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও উনি কি বলছেন দেখেন ভারত প্রসঙ্গে। ভারতীয় সরকার আমাদের বন্ধু ছিল 71 সালে, কিন্তু স্বাধীনতার পর থেকেই আমরা লক্ষ্য করেছি তারা 71-এ তারা আমাদের জন্য যে সাহায্য সহযোগিতা করেছে সেটি উদ্ধার করার জন্য অতি ব্যস্ত। বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে দেশের ভিতর দিয়ে ট্রানজিট এবং অন্যান্য প্রত্যেকটি প্রকল্পে বাংলাদেশের নতজানু সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা এই দেশকে ভারতের একটি কলোনি বানিয়ে দিয়েছিল। দেশের জনগণকে বাধ্য হয়ে দীর্ঘদিন সংগ্রাম করে এই মাফিয়া সরকারকে অপসারিত করা হচ্ছে। শুনেছেন, মমতা ব্যানার্জি একটা খুব মারাত্মক বাজে কথা বলছিল, আমরা কিছু বলি নাই উনারে, যাই হোক, কিন্তু উনি ছাড়েন নাই। বাংলাদেশের সংখ্যালঘুদের উদ্ধারের জন্য মমতা একটা উক্তি করছিল, সেটার বিরুদ্ধে কি বলছিলেন উনি, এটা শুনেন। মমতা ব্যানার্জিকে ভালোই মনে করতাম, সৎ, ভালো মহিলা, সাদাসিধা চাল চলন। তিনি চৌদ্দ বলেছেন শান্তিরক্ষী বাহিনীকে আমন্ত্রণ জানাতে চান বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার জন্য। কত বড় মিথ্যাচার! আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। শুনেছেন, তারপরে ধরেন আমাদের পানির ন্যায্য হিস্সা ভারতের প্রসঙ্গে কি একটা স্পষ্ট পলিটিক্যাল স্ট্যান্ড উনি নিছিলেন, শোনেন। 54টা নদী ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রত্যেকটি নদীতে অন্যায়ভাবে ভারত সেখানে বাঁধ নির্মাণ করেছে, যে বাঁধ নির্মাণের ফলে আমাদের কৃষক ন্যায্য পানি পাচ্ছে না। আমি পানি সম্পদ মন্ত্রী হিসাবে সবসময় বাংলাদেশের মানুষের ন্যায্য দাবি বলিষ্ঠভাবে তুলে ধরেছি। তাদেরকে বলেছি আপনারা পরিবেশের ক্ষতি করছেন, বাংলাদেশের কৃষকদের ক্ষতি করছেন, সুতরাং অবিলম্বে প্রত্যেকটা নদীতে আমরা প্রত্যেকটা অভিন্ন নদীর পানি ভাগাভাগির জন্য আমি উদ্যোগ গ্রহণ করেছিলাম। তিস্তা নদীর পানি ভাগাভাগির জন্য আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম। শুনেছেন, মানে আমি উনার যত ক্লিপ দেখতেছি, আমি দেখতেছি উনি খালি পজিটিভ আমাদের কথাই বলতেছেন, মনে হচ্ছে আমাদের মাউথপিস হিসেবে উনি কথা বলতেছেন। ওনার দুইটা নেগেটিভ পয়েন্ট আছে, একটা খালেদ মোশাররফের সাথে উনি করতে যাওয়া, আর 1/11-এর টাইমে বিএনপি ভাঙতে যাওয়া। তো উনি আপনার ইমেজ যে লেভেলে পুনরুদ্ধার করছেন সেটা অবিশ্বাস্য। আমার মতে উনি একটা ইউনিফাইং ক্যারেক্টার হইতে পারেন। আমার ব্যক্তিগতভাবে ডিপ রেসপেক্ট আছে এই লোকটার প্রতি, আমি এটা লুকায়ও না। উনি প্রেসিডেন্ট হইলে আমি খুশি হব ব্যক্তিগতভাবে, কারণ উনি একজন প্রেসিডেন্ট ম্যাটেরিয়াল বাংলাদেশের জন্য। এইবার আসেন জামাতের রাষ্ট্রপতি ক্যান্ডিডেট প্রসঙ্গে একটা আলাপ করি। আমরা তো সবাই জানি যে জামাতের প্রার্থী জিতবে না। তো এই মনোনয়নটা একটা প্রতীকী মনোনয়ন, যে আমরা কেমন ধরনের লোককে রাষ্ট্রপতি পদে চাইতেছি, কেমন ধরনের লোককে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিলাম। তাহলে এমন একজনকে দেওয়া দরকার যে জামাত এনসিপির ইমেজ বাড়াবে, তাই না? কিন্তু দিল কাকে? অলি আহমেদকে। আসেন অলি আহমেদের একটা বক্তৃতা দেখি চট্টগ্রামে। রাজাকার এবং স্বৈরাচার বেগম খালেদা জিয়া মাত্র 1/3 জনগণের প্রতিনিধিত্ব করে, সুতরাং 2/3 প্রতিনিধিত্বকে বাদ দিয়ে আপনারা কখনোই আজউদ্দিনের নেতৃত্বে কাজ করতে পারেন না। আর বিএনপিতে চলে গেলে 0 হয়। আরে বেগম জিয়া দেখে যাও চট্টগ্রামের মানুষ আজকে দেখেছেন, এটা 1/11-এর সময় বক্তৃতা। 2006 সালে খালেদা জিয়ার তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছিলেন, মা ভালো হইলে ছেলে খারাপ হয় কিভাবে, দুইটাই বদমাইশ। চিন্তা করেছেন, মুখের লাগাম নাই তো তার। এমন একটা মানুষকে, আজ ধ টাইপের মানুষকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করছে জামাত এনসিপি। সে নাকি প্রথম চট্টগ্রামে বিদ্রোহ করেছিল, সেটাও সে কয়। মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন অলি আহমদ হিসাবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম।
চট্টগ্রাম সেনানিবাসে গোলাগুলি শুরু হয়েছে। 8ম বেঙ্গল সেনাদেরকে নিয়ে আমি বিদ্রোহ করি। মুক্তিযোদ্ধা তাই 7 খুন মাপ, জামাতের 71 নিয়ে একটা হীনমন্যতা আছে, তাই মুক্তিযোদ্ধা দেখলে ক্যাট হয়ে পড়েছে। সাতক্ষীরা একটা মুক্তিযোদ্ধা এমপি কি পরিমাণে বেইজ্জত হইল না, তাও শিক্ষা হয় নাই ওদের। তারা যদি একজন নন পার্টিজান কাউরে নমিনেশন দিত তাহলে সেটা পলিটিক্যালি ইউজ করতে পারতো। ধরেন সে যদি দিলারা আপারে দিত, তাহলে পরে নারী নেতৃত্ব নিয়ে প্রশ্ন করলে বলতে পারতো, আরে আমরা তো আমাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করছিলাম একজন নারীকে, আপনারা কি বলেন এই সমস্ত কথা। নন পার্টিজান কাউরে করলে বিএনপির উপরে একটা চাপ সৃষ্টি হইতো যে বিএনপিও তাহলে একটা নন পার্টিজান কাউরে নমিনেশন দিক। কইতো যে দেখো আমরা তো দলের কাউরে দেই নাই, তোমরা কেন দাও না, তোমরা দলের বাইরে দাও। বদিউল আলম মজুমদারের করতে পারতো, মাহমুদুর রহমানের করতে পারতো, কেউ রাজি না হইলেও লাভ হইতো। তখন করুণ মুখ করে মিডিয়ারে কইতো আমরা তো বলছিলাম, প্রস্তাব করছিলাম, আমাদের প্রস্তাব না বুঝছেন, ওনারা কেউ গ্রহণ করলো না। এতেও মানুষের সমবেদনা পাইতো। মানুষ বঞ্চিত পরাজিত মানুষকে ভালোবাসে, বিজয়ীকে ভয় করে প্রকাশ্যে, কিন্তু ভালোবাসে পরাজিতকে, বঞ্চিতকে। আমি মাইরা ফাটায় ফেলছি, আমি মাইরা ফাটায় ফেলছি, এটা যদি কেউ বলে দিকে ভয় পাবে, পিঠ চাপড়ায় দেবে, কিন্তু কেউ তারা ভালোবাসবে না। আর দেখেন আমাদেরকে মারছে, আমার কিন্তু কোনো দোষ নাই, আমি কিচ্ছু করি নাই, এই কথা যে বলবে তার প্রতি মানুষের সিম্প্যাথি আসবে, সমবেদনা আসবে। এটাই হিউম্যান নেচার, এটাই মানুষের চরিত্র, ক্যারেক্টার। এই জন্যই ট্র্যাজিক নায়কেরা মানুষের এত প্রিয় হয়, কারণ সে তো নিজে পদে পদে পরাজিত হয়। দুনিয়ার বেশিরভাগ মানুষের জীবন তো পরাজিতর জীবন, বিজয়ীর জীবন না। তাহলে কি পাইলো এই নমিনেশনে জামাত এনসিপি? আজকে একজন ফোন দিছে, ফোন দিয়ে কইতেছে যে আমি নাম বলি না কারণ আপনারা সবাই তারা চেনেন, কইতেছে আপনি তো পোলাপানদের নষ্ট করছেন। আমি কইলাম কেমনে নষ্ট করছি? কয় যে হাসনাত আবদুল্লাহরে কইছেন জোহরাম মামদানি। আমি কইলাম তো তাই তো বলবো, তরুণদের উৎসাহ দেয় তো বুড়াদের কাজ। একজন তরুণ যদি কাজ করে আনে যেটা একেবারে ট্র্যাশ, কিছুই হয় নাই, বালচাল হয়েছে, তো আমি কি বলবো যে কি বালটা করে আনছো? তা তো বলবো না, বলবো ভালোই করছো, অনেক পরিশ্রম করছো, আসো আমরা দেখি একসাথে কিভাবে এটাকে ইমপ্রুভ করা যায়। তাই তো, এটা তো আমাদের কাজ, আমি সেই ভূমিকায় পালন করি। আমরা পেতে চলেছি বাংলাদেশের 23তম রাষ্ট্রপতিকে, এবং 23তম রাষ্ট্রপতি হতে চলেছেন বিএনপির বর্ষিয়ান নেতা, বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ব্যাপারটা আমরা সবাই জানি। 20 তারিখে আনুষ্ঠানিক নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে ভোট গ্রহণের পরে তার নাম তাৎক্ষণিকভাবেই ঘোষণা করবে নির্বাচন কমিশন, সেটা নিশ্চিতও করেছে নির্বাচন কমিশন। নির্বাচন প্রক্রিয়াটা কেমন হবে এবং নির্বাচন পরবর্তীতে বিএনপি এবং সরকারে কি কি পরিবর্তন আসছে? 6 মাসে সরকার অনেক বেশি সমালোচনার কাজ করে ফেলেছে, এবং অনেক মন্ত্রী এমপি প্রচণ্ড সমালোচনার জন্ম দিয়েছেন। সেই কারণেই বিভিন্ন দিক থেকে বলা হচ্ছে, এবং গণমাধ্যমেও খবর হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই বিএনপি সরকারে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তন হওয়ার তথ্য আসছে। বিএনপি মহাসচিবের পদটা ফাঁকা হয়ে গেছে, সেই পদ নিয়েও আলোচনা চলছে। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি রাষ্ট্রপতির নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি এবং বিএনপি সরকারে, বিশেষ করে বিএনপিতে তো সেটা রাজনৈতিক ব্যাপার, সরকারে কি কি পরিবর্তন ঘটতে চলেছে যেটা বাংলাদেশের জন্য লাভজনক হতে পারে। চলেছি বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার একেবারে দোরগোড়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং 20 তারিখে তার নির্বাচনের মাধ্যমে তার নাম ঘোষণা এবং তারপরে শপথ গ্রহণ এবং তার দায়িত্ব বুঝে নেওয়া, হাফিজউদ্দিন আহমেদের ভারপ্রাপ্ত দায়িত্বের অবসান ঘটা, তার আবার সংসদে ফিরে আসা, এই ব্যাপারগুলো আমরা দেখব। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ পরিচালনা করবেন বলে শোনা যাচ্ছে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার অর্থাৎ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে আমরা কিন্তু ভিন্ন চিত্রই বোধহয় দেখেছি, কারণ রাষ্ট্রপতির মানে শপথ পরিচালনার ব্যাপারটা প্রধান বিচারপতি করেছেন এরকমটাও দেখেছি। এবার মানে ভারপ্রাপ্ত স্পিকারকে দিয়ে করানো হচ্ছে, সেটা আমরা শুনছি। যখন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপার, তখন আমরা দেখেছি যে 19 তারিখ রাতে বিএনপির সংসদীয় কমিটির সভা হলো, এবং সেই সভায় মির্জা ফখরুল সবার কাছ থেকে বিদায় নিয়েছেন, এবং তিনি বারবার কান্নায় ভেঙে পড়েছেন, এরকম খবর গণমাধ্যমে এসেছে। এই খবরটা দেখে নিন। কালের কণ্ঠ বলছে, বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল।
তিনি কেঁদেছেন, বারবার কেঁদেছেন, বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন যে রাষ্ট্রপতি হলেও সবার সঙ্গে মিশে সবার জন্য কাজ করতে চান তিনি। সদালাপি মির্জা ফখরুল একজন মানে সংস্কৃতি কর্মী হিসেবেই বেড়ে উঠেছেন। তার নিজের এলাকা, সেখানে থিয়েটার চর্চা, থিয়েটারে অভিনয়, নাটকের নির্দেশনা দেয়া, আবৃত্তির সঙ্গে জড়িত থাকা, সব মিলিয়ে তিনি পুরো দস্তুর একজন থিয়েটার কর্মী। এবং বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা সিরাজউদ্দৌলা খ্যাত আনোয়ার হোসেন কিংবা জনপ্রিয় নায়ক রহমান, তাদের সঙ্গে একসঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা, নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতাও তার রয়েছে। এমন একজনকে রাষ্ট্রপতি হিসেবে যখন আমরা পাচ্ছি, তখন আমরা প্রত্যাশা করতেই পারি যে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন সমৃদ্ধ হবে তার পরামর্শে, তার হাতের ছোঁয়ায়। যখন কিনা আমরা দেখছি বাংলাদেশে উগ্রবাদীদের আস্ফালন, উগ্রবাদীদের একটা সামান্য চিঠিতে প্রশাসন কনসার্ট বন্ধ করে দিচ্ছে, উগ্রবাদীরা পুলিশের মানে পুলিশ লাইনে পর্যন্ত হামলা করছে, কনসার্ট বন্ধ করে দিচ্ছে, ভাঙচুর করছে, ঠিক সেই সময় মির্জা ফখরুল ইসলামের মতো একজন সংস্কৃতিকর্মী, যিনি নিজে থিয়েটারের মানে মেঝেতে ঘাম ছড়িয়েছেন, সেরকম একজন মানুষ নিশ্চয়ই বুঝবেন বাংলাদেশের সংস্কৃতিটাকে কিভাবে পেছনে ফেলার চেষ্টা করা হচ্ছে। সেই প্রত্যাশা আমাদের থাকবে। সেই খবর যখন আমরা বলছি, তখন গণমাধ্যম বলছে যে ব্যাপক পরিবর্তন হতে চলেছে বিএনপি সরকারে, মন্ত্রিসভায়। ঢাকা পোস্টের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, রাষ্ট্রপতি নির্বাচন শেষে বিএনপির নেতৃত্ব পুনর্গঠন, মন্ত্রিসভায় রদবদল। এই খবরে তারা বলছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব হওয়ায় ভারপ্রাপ্ত মানে রাষ্ট্রপতি হওয়ায় ভারপ্রাপ্ত যিনি মহাসচিব রুহুল কবির রিজভী অটোমেটিকলি তার ভারপ্রাপ্ত হিসেবে থাকার কথা। তিনি মহাসচিব হবেন নাকি সালাউদ্দিন আহমেদ হবেন, এটা নিয়ে আলোচনা রয়েছে। সাথে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে পদোন্নতি হতে পারে, মন্ত্রিসভায় অনেকের আগমন হতে পারে, অনেককে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার ঘটনা ঘটবে নিশ্চিত করেই এই ব্যাপারগুলো নিয়েও খবর হচ্ছে। মন্ত্রিসভায় সীমিত পরিসরে রদবদল এবং কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টনের সম্ভাবনা রয়েছে। তবে এসব পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমানের হাতে। ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে ঘিরে আলোচনা রয়েছে। মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মহাসচিব পদ তো অলরেডি শূন্য হয়েছে। এই পদে তাৎক্ষণিকভাবে কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে দলের ভেতরে একাধিক নাম আলোচনায় থাকলেও সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি উচ্চারিত স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর নাম। বিএনপির একটি বিশ্বস্ত সূত্র বলছে, 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হওয়ার পর রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা হবে। দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় কার্যালয় পরিচালনা সহ অনেক কৃতিত্ব তার রয়েছে। ফলে অন্তর্বর্তী সময়ে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হলে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে বড় ধরনের ছন্দপতন হবে না, এমনটাই অনেকে মনে করছেন। যদিও মানে সামনে যে সম্মেলন, সেই সম্মেলনের মাধ্যমে সালাউদ্দিন আহমেদের মহাসচিব হওয়ার সম্ভাবনা তীব্র, এমন আলোচনাও রয়েছে। তবে স্থায়ীভাবে পরবর্তী মহাসচিব কে হবেন সেই আলোচনার পরিধি বড়, যেটা বলা হচ্ছে। রিজভীকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে জানতে চাইলে একজন বলেন যে মানে চেয়ারম্যান তারেক রহমান তাদের কাজ করার জন্য নতুন করে স্থায়ী কমিটিতে যুক্ত করেছেন। সিনিয়র যুগ্ম মহাসচিব পদে পরিবর্তন আসছে। হাবিবুন নবী সোহেল এবং আব্দুস সালাম আজাদের নাম মানে সিনিয়র যুগ্ম মহাসচিব পদে উন্নীত করার আলোচনা রয়েছে। দপ্তর সম্পাদক পদে আসবে পরিবর্তন। স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়ে আলোচনা এবং সেই মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমেদকে আনা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে দেয়া হচ্ছে, যে ঘোষণাটা এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে 13 তারিখে রাষ্ট্রপতির মনোনয়ন, সেদিনই আলোচনায় ছিল। সমস্ত গণমাধ্যমে খবর হওয়ার পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ জাতীয় যখন কোনো ধরনের প্রজ্ঞাপন জারি হয়নি, তখন খবরটা আবার তুলে নিতেও আমরা দেখেছিলাম।
এই ব্যাপারগুলো রয়েছে কয়েকটা মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি অ্যানির হাতে দেওয়া হয়, আবার ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের নামও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনায় রয়েছে। তেমনটা হলে এরকম ঘটনা ঘটতে পারে, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাকিবুল ইসলাম বকুল তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হতে পারেন, এরকম আলোচনা রয়েছে। মন্ত্রিসভায় আরও কিছু মন্ত্রণালয়ের রদবদল, স্থানীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো রদবদল হচ্ছেই, সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রদবদল হতে চলেছে, শিক্ষা ও স্বাস্থ্য সহ কয়েকটি মন্ত্রণালয়ের নামও রয়েছে। কিন্তু আমি অবাক হচ্ছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন রদবদল হবে? ডক্টর খলিলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হলো, তখনই তো একটা বড় চমক ছিল। তাহলে কি ডক্টর খলিলকে সরিয়ে দেওয়া হচ্ছে? সাম্প্রতিক ভারত ইস্যুতে যে জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতার পেছনে ডক্টর খলিলের নানা ধরনের কর্মকাণ্ড, কথাবার্তা, একগুয়েমি, জিদ, ভারত সফর প্রধানমন্ত্রী করতে পারবেন না, এরকম নানা মুখরোচক খবর চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। ঠিক সেই সময় ঢাকা পোস্ট বলছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নাম আলোচনায় রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়েও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে প্রতিমন্ত্রীকে মূল মন্ত্রী করা হতে পারে, সাখাওয়াত হোসেন বকুলকে সরিয়ে দেয়া হতে পারে। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, জয়নুল আবেদিন ফারুক, শামসুজ্জামান দুদু সহ আরও কয়েকজন নেতা। কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নাম মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছে। শরিকদের মধ্য থেকে মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, তাদের নাম আলোচনায় রয়েছে। এছাড়া আরেকজন সেলিম, তারও মন্ত্রণালয়ের দায়িত্বে, যে কোনো একটা দায়িত্বে আসার, শাহাদাত হোসেন সেলিম, তারও দায়িত্বে আসার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে মাহমুদুর রহমান মান্না কিংবা সাইফুল হককে মন্ত্রী করতে হলে টেকনোক্র্যাট কোটায় তাদেরকে মন্ত্রী করতে হবে। তবে জোট থেকে, শরিক দল থেকে যে কাউকে না কাউকে একজন হলেও আরও একজনকে মন্ত্রণালয় দেওয়া হচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। এবং সেই ক্ষেত্রে এখানে নাম না থাকলেও আমার মনে হয় যে আন্দালিব রহমান পার্থ সবার থেকে এগিয়ে থাকতে পারেন। এই ব্যাপারগুলো সংসদ উপনেতা নিয়ে আলোচনা রয়েছে। সেখানে সংসদ উপনেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, তিনি যখন যাচ্ছেন তখন সংসদ উপনেতা হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কিংবা সালাউদ্দিন আহমেদের নাম আলোচনায় রয়েছে। সালাউদ্দিন আহমেদকে সামনে মহাসচিব হিসেবে বিএনপি আনছে, এরকম আলোচনার প্রেক্ষিতে তাকেও সংসদ উপনেতা করা হতে পারে। তবে সিনিয়রিটির দিক থেকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তাকে হয়তো শেষ মুহূর্তে সম্মান জানানো হতে পারে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, পুনর্গঠন বা রদবদল দল এবং সরকারের ক্ষেত্রে রুটিন ওয়ার্ক, সেই ক্ষেত্রে এটা হবে। আবার এই খবর যখন ঢাকা পোস্ট দিচ্ছে, তখন আমরা দেখছি যে RTV তারা বলছে যে অন্তত 2টি মন্ত্রণালয়ে পরিবর্তন নিশ্চিত। তারা বলছে যে অন্য বড় কোনো মন্ত্রণালয়ে পরিবর্তন না এলেও নতুন করে যুক্ত হতে পারেন আরও নতুন 2 সদস্য 2টি মন্ত্রণালয়ে। নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য বান্দরবন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাসিং প্রু জেরি, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় যে নতুন একজনের কাছে যাবে এটা নিশ্চিত, কারণ সেই মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি ছিলেন দীপেন, তিনি কিন্তু পদত্যাগ করেছেন। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের জন্য গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কনের নামও আলোচনায় রয়েছে। বর্তমান ধর্মমন্ত্রীকে কি তাহলে সরিয়ে দেওয়া হচ্ছে? এরকম অনেক নাম আলোচনায় রয়েছে। মোদ্দা কথা হচ্ছে, মন্ত্রিসভায় একটা বড় পরিবর্তন হবে এবং রাষ্ট্রপতির নির্বাচিত হওয়ার ঘোষণার পরপরই আজকালের মধ্যেই এই ঘোষণাটা চলে আসবে, এটা নিশ্চিত করেই বলা যায়। কারণ 6 মাস পেরিয়ে গেছে বিএনপি সরকার, এখন কিন্তু মূল্যায়নের সময়, এবং সেই মূল্যায়নটা প্রধানমন্ত্রী কতটা করলেন সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। গণমাধ্যমে অনেক নাম আলোচিত হলেও আমরা দেখছি না, বিতর্কিত যে নামগুলো সব থেকে বেশি বিতর্কিত হয়েছে, বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী, তিনি এক অর্থে ব্যর্থ হয়েছেন। শিক্ষামন্ত্রী নানা বিতর্কিত কথা বলেছেন। মীর শাহে আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, বহু বিতর্কিত কর্মকাণ্ড করেছেন, তাদের নাম কিন্তু এই আলোচনায় দেখছি না।
তাহলে কি তারা থেকেই যাচ্ছেন? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখুন। বিএনপি ছাত্রদলের রাজনীতি এক নতুন অধ্যায় প্রবেশ করছে। এটা জামাত শিবিরের জন্য কিছু জায়গায় খুশির খবর, আবার কিছু ক্ষেত্রে অশনি সংকেত। দর্শক, প্রথম বিষয় হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি থেকে পদত্যাগ করেছে। দ্যাট মিনস মির্জা ফখরুল ইজ নো মোর ইন বিএনপি পলিটিক্স। আর তাকে রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছে, দ্যাট মিনস রাষ্ট্রপতি হচ্ছেন। বাট বিএনপি রাজনীতি মির্জা ফখরুল মুক্ত। এখন মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার নানান ব্যাখ্যা আছে। তার মধ্যে একটা দিক হচ্ছে যে বিএনপির ভেতরে একটা অংশ যারা বিএনপিকে চালাতে চায়, তারা মির্জা ফখরুলকে বিদায় করতে চেয়েছে। তো এই জায়গায় মির্জা ফখরুল মুক্ত বিএনপি মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার মধ্য দিয়ে এখন বিএনপির মহাসচিব যিনি হবেন, হোক সে রুহুল কবির রিজভী, হোক সালাউদ্দিন আহমেদ, অ্যাটলিস্ট মির্জা ফখরুল মুক্ত, সরাসরি ওই ছাত্র ইউনিয়ন আকিদা মুক্ত। এটা সিগনিফিকেন্ট, এটা জামাতের জন্য ভালো। রুহুল কবির রিজভী যতই জামাতের বিরুদ্ধে উঠে পড়ে লাগুক না কেন, রুহুল কবির রিজভী ছাত্রদল করা নেতা, এবং তিনি ওইভাবে মির্জা ফখরুলের মতো আকিদাগত ভারতপন্থী না সাময়িক সময়ের জন্য। এবং সালাউদ্দিন আহমেদ আকিদাগত ভারতপন্থী না। তাকে শিলং সালাউদ্দিন কেন আমরা বলি, আমি এই ব্যাখ্যাটা দিচ্ছি এখানে। আবার সালাউদ্দিন আহমেদ বিপদে পড়েছিলেন, তিনি বাংলাদেশপন্থী ছিলেন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। দুইজনে, মির্জা ফখরুল এবং রুহুল কবির রিজভী, দুইজনেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। কিন্তু রাজনীতিটা হচ্ছে সালাউদ্দিন আহমেদকে যখন ভারতে ঠেলে দেয়, পাচার করে আওয়ামী লীগ সরকার, এখন একদম ভারতের লোক হলে তো সালাউদ্দিন আহমেদকে গুম করে না। বাংলাদেশের সমস্ত গুম খুনের অপারেটর ছিল এটা করা তো ডিজিএফআই এর মাধ্যমে বা আরো বিভিন্ন সংস্থার মাধ্যমে, বাট ছিল এগুলোর পরিকল্পনাকারী। এখন সালাউদ্দিন আহমেদ এর খাস লোক হলে তাকে গুম করাতো না, তাকে বাংলাদেশপন্থী মনে করেই ভারত তাদের শত্রু মনে করে তাকে গুম করিয়েছে। এখন সালাউদ্দিন আহমেদকে যখন ভারতে ঠেলে দেওয়া হয়েছে, ভারতে নেওয়া হয়েছে, তখন সুবীর ভৌমিক যেটা বলছেন যে রয়ের স্টেশন চিপের পা ধরে কান্নাকাটি করে আমাকে বাংলাদেশে পাঠাইন না, আমাকে হত্যা করবে, আমাকে আপনি আশ্রয় দেন, আপনাদের কথা মতো চলবো। এটা সত্য, জীবন বাঁচানোর জন্য এটা করেছে। এবং শিলংয়ে যতদিন ছিল, এই যে উন্নত জীবন, সেখানে বসে রাজনীতি করার সুবিধা পাওয়া এবং স্ত্রী সন্তানদের সাথে দেখা সাক্ষাৎ, একসাথে থাকা, এগুলো রয়ের বশ্যতা শিকারের মধ্য দিয়ে হয়েছে এবং রয়ের পারপাস সার্ভ করেছেন, এগুলো সব সত্য। কিন্তু যখনই সালাউদ্দিন আহমেদ সুযোগ পেয়েছেন, তখনই ভারতকে লাথিটা দিয়ে দিয়েছেন। আর লাথি দেওয়ার পরেই সুবীর ভৌমিক ক্ষিপ্ত হয়ে সালাউদ্দিনের এই কথাগুলো ফাঁস করে দিয়েছে। তো এই জায়গায় সালাউদ্দিন আহমেদ যদি মহাসচিব হন, অ্যাটলিস্ট আমি বলবো যে না, ভারতের প্রেজেন্ট দালাল হলো না। সালাউদ্দিন আহমেদের ভারতের বর্ষটা স্বীকার করাটা ছিল সাময়িক, কৌশলগত, জীবন বাঁচানোর জন্য। এই জন্য আমরা ওই সময়টাতে আমরা সঠিক কথা বলেছি শিলং সালাউদ্দিন। এখন তিনি ভারতের বিরুদ্ধে সঠিক লাইনে আছেন, এখন আমরা বলবো না। আবার যদি কোনো কারণে, যে কারণেই হোক না কেন, ভারতের তোলে উঠেন, তখন আবার আমরা বলবো। এই জন্য রাজনীতিতে আমাকে অনেকে বলেন যে ভাই এক এক সময় এক এক কথা বলেন। আরে ভাই, রাজনীতিটাই তো এক এক সময় এক এক ধরনের ঘটনা। রূপটা দেখছেন, একজন খাস ভারতের দালালি করে সুযোগ পেয়ে এখন ভারতকে লাথি মারে। রাজনীতিতে তো এরকম ক্ষণে ক্ষণে রং বদলায়, আমরা ক্ষণে ক্ষণে কথা পাল্টাবো না? এটা একটা আনপ্রেডিক্টেবল গেম। তো দর্শক, এরপর মহাসচিব যদি সালাউদ্দিন আহমেদ না হয় রুহুল কবির রিজভী হন, তিনি ছাত্র দলের সাবেক সভাপতি। রুহুল কবির রিজভী এখন প্রয়োজনের খাতিরে জামাতের বিরুদ্ধে গালাগালি যাই করুন না কেন, তিনি জামাতকে পছন্দ করেন, ভালোবাসেন। জামাতের প্রতি কঠিন বিদ্বেষ তার নাই, শিবিরের ছেলেদের পছন্দ করেন। এবং ব্যক্তি হিসাবে কিন্তু তিনি ভালো, আমার সাথে অনেক আগে থেকে সম্পর্ক, যদিও কয়েক বছর যাবত কোনো যোগাযোগ নেই। তো রুহুল কবির রিজভী ভাই, তিনি যদি মহাসচিব হন, এটা ওই মির্জা ফখরুলের মহাসচিব থাকা অবস্থায় আন্দোলন বিক্রি করে দিয়েছেন, এই ঘটনার অ্যাটলিস্ট ঘটতো না। এবং আরো কিছু বিষয় আছে। মির্জা ফখরুল মহাসচিব থাকতে এমন ভাবে ভারতের কোলে বিএনপি উঠেছিল
জামাত ইসলামীকে যুগপথের মিত্র, বিএনপি জোটের মিত্র হিসেবে স্বীকার করতে দ্বিধাবোধ করতো বিএনপি, করতো না যে জামাতকে আমরা চিনি না, বরং সবসময় বোঝানোর চেষ্টা করতো। যেখানে দরকার ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাত একসাথে আন্দোলন করা, সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাণ্ড কারখানা ছিল সবসময় প্রমাণ করা যে আমরা জামাতের সাথে নেই। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার দরবারে যে বিরিয়ানি খেয়ে এসেছে 2018 সালে, সেখানে সালাউদ্দিন আহমেদ কিংবা রুহুল কবির রিজভী হলে এটা করতো কিনা আমার সন্দেহ আছে। অ্যাটলিস্ট রুহুল কবির রিজভীর যে অনর মানসিকতা, আওয়ামী লীগের বিরুদ্ধে তার যে অবস্থান, রুহুল কবির রিজভী কখনো বলেন নাই যে আওয়ামী লীগকে গণতন্ত্রের সাথে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া দরকার, এটা সালাউদ্দিন আহমেদও বলেননি। আওয়ামী লীগকে প্যাদানের উপর রাখতে যে বিএনপি দরকার, ওই বিএনপি মহাসচিব সালাউদ্দিন আহমেদ হোক আর রুহুল কবির রিজভী হোক, ওই বিএনপি পাবো আমরা। কারণ এরা আওয়ামী লীগের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স, এবং এরা আওয়ামী লীগের নির্যাতনে ভুক্তভোগী। আর মির্জা ফখরুল নিয়ে নানান প্রশ্ন আছে যে তিনি তার জেল জুলুম এগুলো পরিকল্পিত কিনা, এইসব প্রশ্ন আছে। কিন্তু রুহুল কবির রিজভী আসলেই মজলুম। সালাউদ্দিন আহমেদ তার জীবন বর্ণাঢ্য এবং অনেকটা নাটকীয়, কিন্তু তারপরে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু কঠোর। এই জন্য দেখেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই খবর উদযাপন করছে আওয়ামী লীগের লোকজন দিল্লিতে বিভিন্ন জায়গায়। না, এবার ভালো হয়েছে, সালাউদ্দিন আমাদেরকে অনেক জ্বালিয়েছে। অবশ্যই যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন এখন, তিনি আওয়ামী লীগকে আরো জ্বালাবেন। কিন্তু তারপরও সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগ কোনোদিন ফিরবে না, শেখ হাসিনা আবার কি, আওয়ামী লীগের বিরুদ্ধে তার যে অবস্থান, রুহুল কবির রিজভীরও সেম। এতে রিজভী মহাসচিব হলেও আওয়ামী লীগ ক্ষুব্ধ, বরং আওয়ামী লীগ খুশি ছিল যে না, বিএনপিতে একজন ভালো লোক মহাসচিব আওয়ামী লীগের দৃষ্টিতে। সালাউদ্দিন আহমেদ মহাসচিব হলেও আওয়ামী লীগ ক্ষুব্ধ। এটা জামাতের জন্য ভালো, কারণ আওয়ামী লীগ না আসলে জামাত সেকেন্ড কমপক্ষে থাকবেই। আর ছাত্র দলের নতুন কমিটি আসছে, রাকিব নাসির অলরেডি বিদায় নিয়েছেন প্রধানমন্ত্রীকে ফুল টুল দিয়ে। নতুন কমিটি টেবিলে যে কোনো সময় ঘোষণা হবে। আপনার আলোচনা শুনতে শুনতেই হয়তো বা ছাত্র দলের নতুন কমিটির কথা শুনবেন, কারণ এটাও একটা নতুন অধ্যায়। রাকিব নাসিরের বিরুদ্ধে অনেক সমালোচনা আছে, তারপরেও সবচাইতে সহনশীল ক্ষমতাসীন সংগঠন হিসেবে তারা ক্যাম্পাস দখল ওইভাবে করতে যায়নি, বা শিবিরের সাথে শেষে সমঝোতা করে গেছে, অনেক বিষয় আছে, এবং কম মারামারি হয়েছে। জুলাইয়ের রাকিব নাসির এবং ইনক্লুসিভ রাজনীতি যতটুকু করেছে ছাত্রদল, অতটুকু ইনক্লুসিভ রাজনীতি কোনোদিন করেনি, অনেক সমালোচনা সত্ত্বেও। সেই জায়গায় নতুন কমিটিতে যারা আসবেন তারা ক্যাম্পাসে প্রচুর মারামারি করবেন, তারা শিবিরের উপর প্রচুর হামলা করবেন, শিবিরও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করবে। তো এই জায়গায় শিবিরের জন্যে এটা একটা কঠিন বার্তা, অশনি সংকেত। আর জামাতের রাজনীতির জন্য বিএনপির যে মির্জা ফখরুল মুক্ত বিএনপি, এটা জামাতের জন্য ভালো হবে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ যে দেখতে পেয়েছিলেন যে বিএনপির চেয়ারপারসন মির্জা ফখরুল ইসলাম স্যার, তিনি যে অসুস্থ হয়ে পড়ছিলেন, এটা কিন্তু এখন না, দীর্ঘদিন আগে, প্রায় 9-10 মাস আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। আমরা সেই ভিডিওটি আবার নতুন করে তুলে দেওয়ার চেষ্টা করতেছি যে বিএনপির চেয়ারপারসন মির্জা ফখরুল, তিনি যদিও একটা ভালো লোক, তিনি দেশের জন্য অনেক কিছু করছেন এবং এখনও করতেছেন। আর এই মির্জা ফখরুল স্যারকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।